পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে তার আজকে ইংরেজি সমাধান হবে। পৃষ্ঠা নম্বর 100। প্রথমে সিনটা দিয়েছে, দেখো, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং। এই যে সিনটা দিয়েছে, এই সমস্ত সিনটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে তুলেছে। ঠিক আছে, তোমরা ভিডিওটি অনেক ধৈর্য ধরে দেখবে। ভিডিওটি একটু লম্বা হবে এবং আমি পুরোটাই সমাধান করাবো, এই জন্য ভিডিওটি একটু লম্বা হবে, তাহলে ধৈর্য ধরে দেখো। প্রথমে চলো আমরা প্রশ্নের সাথে সাথে যাই, কারণ এটা তোমরা নিশ্চয়ই বইয়ে পড়েছো। তাহলে প্রথমে প্রশ্ন দেখি আর আমরা করি, কিন্তু তোমরা কি করবে, প্রথমে এটা একবার পড়ে নেবে, সবচাইতে ভালো হবে। দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ। বাপুর সাথে শেষ হাঁটাটা কেমন ছিল? এখানে দেখো, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটা ছিল একটু অ্যাগোনাইজিং ওয়াক, মানে একটু কষ্টকর হাঁটা ছিল। তাহলে এখানে প্লেজেন্ট মনোরম নয়, পেইনফুল কষ্টজনক হতে পারে, স্ট্রেঞ্জ অদ্ভুত, ডিলাইট আনন্দ। তাহলে একটাই অপশন পেইনফুল এখানে। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ন্যারেটরের মত অনুসারে ওয়াকিং উইথ বাপু ওয়াজ, মানে বাপুর সাথে হাঁটাটা কেমন ছিল? কোয়াইট বোরিং, পুরোটাই বোরিং ছিল। এ ইউজুয়াল অ্যাফেয়ার, একটা স্বাভাবিক ব্যাপার ছিল। নট এ কমন প্লেস অ্যাফেয়ার, এটা একটা সাধারণ ব্যাপার ছিল না। মিনিংলেস, একদম অর্থহীন, একদম না। এখানে তোমরা দেখলে পাবে যে এটা প্রশ্নটি এইভাবে নেই, কিন্তু এখানে একটা তোমরা যখন এটা পুরোটা পড়বে তখন বুঝতে পারবে যে বাপুর সাথে যে লেখকের হাঁটাটা, সেটা একটা কমন জিনিস ছিল না, একটা খুব বিশাল ব্যাপার ছিল। এটা হয়তো বইয়ে সরাসরি নেই, কিন্তু এই তোমরা সিনটা যদি পড়ো বুঝতে পারবে। পরবর্তী দেখো যে হোয়াইল ওয়াকিং, যখন হাঁটছিল, বাপু ইউজ টু ক্যারি এ, তখন বাপু কি বহন করত না? এখানে দেখো লেখা আছে যে বাপুজ স্লাইড ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড। তাহলে হাতে কি ছিল? একটা স্টাফ থাকতো, মানে লাঠি থাকতো। পরবর্তী দেখো, দ্য ন্যারেটর কমেন্টস দ্যাট, লেখক মন্তব্য করেছিল যে টু ওয়াক ইজ টু মেক, অর্থাৎ হাঁটাটা কি করে? এ টায়ারসাম জার্নি, একটা ক্লান্তিজনক যাত্রা। নো প্রোগ্রেস, কোনো প্রোগ্রেস নয়। র্যাপিড প্রোগ্রেস, খুব দ্রুত উন্নতি বা প্রোগ্রেস, না স্লো প্রোগ্রেস। তাহলে এখানে কি হবে? তোমরা দেখো যে টু টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, তাহলে এটা হবে স্লো প্রোগ্রেস, ডি এরটা। পরবর্তী দেখো, অ্যাকর্ডিং টু ন্যারেটর ওয়াক রিকোয়ার্ড, ন্যারেটরের মত অনুসারে হাঁটাটা প্রয়োজন কি করার জন্য? এ লট অফ মানি, অনেক টাকার জন্য। ভেহিকেল, না। তার ওয়ানস ওন বডি অ্যান্ড এনার্জি, তার নিজের দেহ নিয়ে এবং শক্তি দিয়ে। এ ওয়াকিং স্টিক, একটা হাঁটার লাঠি নিয়ে। তাহলে এখানে প্রয়োজন হচ্ছে ওয়ানস ওন বডি, তার নিজের বডি এবং শক্তি দিয়ে বাপুজি হাঁটতো। পরবর্তী দেখো, বাপু ওয়াজ বিং ক্যারিড, বাপু বহন করেছিল, কি বহন করেছিল? ক্যারিড। এখানে দেখো কি নিয়ে বেড়াতো? হাতে করে লাঠি নিয়ে বেড়াতো। তাহলে লিখে দেবে যে স্টাফ, ক্যারিড স্টাফ ইন হ্যান্ড। পরবর্তী দেখো, থাউজেন্ড অফ পিপল, হাজার হাজার লোক, ওয়ার ইগার টু, খুব আগ্রহের সাথে ছিল কি করার জন্য? যে থাউজেন্ড অফ পিপল ওয়েপ্ট, দেখো যে থাউজেন্ড অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুজ ফিট। তাহলে এখানে লিখবে যে টু টাচ বাপুজ ফিট। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্ডিয়াজ রিসেন্ট হিস্টোরি ওয়াজ বোথ, ভারতের বর্তমান ইতিহাসটা বোথ কী ছিল? যেখানে দেখো বাপুজ ওভার দ্য রাফ, তোমরা দেখো যে রাফ এবং স্মুথ দুটোই ছিল অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি। তাহলে এখানে কি লিখবে? যে বোথ রাফ অ্যান্ড স্মুথ। পরবর্তী প্রশ্ন দেখো যে স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট আর এটা রিজন, মানে কারণ। তাহলে এখানে রিজনটা দিয়েছে, স্টেটমেন্টটা লিখতে হবে দ্য ক্রাউড ওয়াজ থিক, অর্থাৎ বিশাল যে ক্রাউড বা ভিড়টা প্রচণ্ড থিক ছিল। থিক মানে কি? ঘন। তাহলে এখানে ঘন বলতে মানুষজনের ভিড় কেন হয়েছিল? কারণ দ্য বাপু
দ্য বাপু ওয়াজ নো মোর, বাপুর মৃত্যু হয়েছিল বা বাপু ছিল না, তাই অনেক মানুষজন জড়ো হয়েছিল। পরে দেখো, ওয়াকিং ইজ মেকিং স্লো প্রোগ্রেস, হাঁটাটা স্লো প্রোগ্রেসটা মানে স্লো করে হাঁট, ওদের যে ওয়াকিং ওই ওয়াকিংটাই স্লো প্রোগ্রেস। কেন? কারণটা হচ্ছে এখানে লিখে দিয়েছি দেখো, যে ইট ইনভলভস ক্লিয়ার থিঙ্কিং, এটা একটা পরিষ্কার চিন্তা ভাবনা ধারা বোঝায়, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং, এবং কোনো কিছুর অর্থ বোঝায়, সেই জন্য এখানে হাঁটাটাকে বা ওয়াকিংটাকে স্লো প্রোগ্রেস বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, দুয়েরটা, রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, তোমাদের এই যে এটা আছে, সিনটা আছে পোয়েম থেকে, কবিতা থেকে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে যেন তোমরা পারো। বারবার দিয়েছে টেস্ট পেপারে, দেখলাম। কোথায় থেকে দিয়েছে? না, এটা সি ফেভার থেকে দিয়েছে। সি ফেভার কার লেখা? না, জন মেসফিল্ডের লেখা। লেটার দেখো যে আমরা নিশ্চয়ই আগে পড়েছি, তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। প্রশ্নটা হচ্ছে, দ্য কল অফ রানিং টাইড, অর্থাৎ রানিং টাইডের যে ডাকা, সেটা কিভাবে ডেকেছিল? ক্যান বি ইজিলি ডিনাইড, সে খুব সহজেই অস্বীকার করে দিল। ডিনাইড মানে অস্বীকার করা। ক্যান নট বি ডিনাইড, সেটাকে অস্বীকার করতে পারে না। ইজ নট এট অল অ্যাট্রাকটিভ, আর এটা একদম আকর্ষণীয় নয়। না, ইজ মোস্ট ডিসকারেজিং, না এটা সবচাইতে দুঃসাহসিক ব্যাপার। তাহলে এটা কি ছিল? আমাদের এখানে দেখবে যে কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল দ্যাট মেই নট বি ডিনাইড, তাহলে এটা নট বি ডিনাইড, তাহলে এটা ক্যান নট বি ডিনাইড, দুয়েরটা। পরবর্তী দেখো, দ্য পোয়েট উড লাইক টু হিয়ার দ্য ক্রাই অফ, অর্থাৎ কবি উড লাইক টু হিয়ার শুনতে চেয়েছেন, দ্য ক্রাই অফ, কিসের ক্রাই শুনতে চেয়েছেন? সিগালের। তোমরা দেখে নাও যে এই দেখো গার্লস ওয়ে, তোমরা এখানে দেখো লেখা আছে সি গার্লস ক্রাইং, ঠিক আছে। পরবর্তী, দ্য পোয়েট লাইকস টু লিড এ জিপসি লাইফ, কবি পছন্দ করতো, জিপসি লাইফ মানে কি? ভ্যাগাবন্ড মানে ভবঘুরে লাইফটা পছন্দ করতো, লিড করতে, বিকজ ইট ইজ কেমন ছিল? দেখো এটা তোমরা হয়তো পাবে না, এখানে তোমরা কি করবে যে পুরোটা পড়ে বুঝতে হবে। এ কেয়ার ফ্রি লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার্স, মানে একদম তিনি অ্যাডভেঞ্চারাস করে বেড়াবে, এটাই উত্তর হবে। কোনো লাক্সারি নয়, রেসপন্সিবিলিটি নয়, এবং আনইন্টারেস্টিং কিছু নয়, এখানে শুধুমাত্র অ্যাডভেঞ্চারাস করে বেড়াবে সে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ ওয়েটেড, অর্থাৎ বাতাসটা, সমুদ্রের বাতাসটা কিসের মতো? না, এখানে দেখো লেখা আছে যে সমুদ্রের বাতাসটা একদম ওয়েটেড নাইফ, তাহলে এখানে কি? না, উত্তরটা হবে নাইফ। এরপর টি ফর ট্রু, এফ ফর ফলস লিখতে হবে। তোমাদের এই যে মাদ্রাসা বোর্ডের সমস্ত বিষয়ের যে সমাধান রয়েছে টেস্ট পেপারের, সেটা তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে যাবে এবং সেখানে দেখবে আলাদা আলাদা করে সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, তোমরা দেখে নিও সমাধানগুলো। দ্য পোয়েট ইজ নট গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, বলছে লেখক প্রথমবারের জন্য যাচ্ছেন না, এটা একদম ঠিক, তিনি অনেকবার গিয়েছেন, এটা একদম সঠিক। এটা দেখো 2 দুগুণে 4 আছে, 2 2 করে। টি সত্য মিথ্যা লেখার জন্য এক, এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জন্য এক। সাপোর্টিং স্টেটমেন্টটা কি? না, যেটি তোমার এই লাইনটা সত্যি কি মিথ্যা সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে। তাহলে চলো এই লাইনটা দেখায়। এই লাইনটা সব জায়গাতে আছে, যে এই লাইনটা দিলেই হবে যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, শুধু এইটুকু দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমি আবার যেতে চাই। পরবর্তী দেখো যে দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ, কবি ঘুমোতে চায় না, হোয়েন যখন দ্য জার্নি ইজ ওভার, যখন জার্নিটা শেষ হয়ে যায়, একদম সঠিক। লেখক তো ঘুমোতে চান না, অর্থাৎ বারবার তিনি আসতে চান, ঠিক আছে। তাহলে কোনটা লিখবে? না সরি, এটা একটু ভুল বলেছি, এটা মিথ্যা হবে, কারণ প্রথমে বলছি শেষের যে কবিতাটা পেয়েছি দেখো যে লাইনটা, অ্যান্ড কোয়াইট স্লিপ পুরোটাই ঘুমাতে চাই, অ্যান্ড সুইট ড্রিম এবং খুব সুন্দর স্বপ্ন দেখতে চাই, হোয়েন যখন দ্য লং ট্রিক ইজ ওভার, তাহলে এটা একদম মিথ্যা, হ্যাঁ মিথ্যা, এটা সত্য নয়। এখানে বলছে ঘুমাতে চান না, কিন্তু না, ঘুমোতে চান যখন ট্রিপটা বা জার্নিটা শেষ হয়ে যাবে তখন, তাহলে ওই লাইনটা লিখে দেবে। এরপর আনসিনটা দেখো তোমরা
একটু দেখে নিও আনসিংটা, মানে পড়াটা দেখে নিও, আমি প্রশ্নগুলো সলভ করছি এখান থেকেই, তাই আর পড়ছি না, ভিডিওটি তাহলে আরও লম্বা হয়ে যাবে। প্রশ্নে চলো, যে প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, যে ফর 2 সাকসেসিভ ইয়ার্স দ্য নাম্বার অফ টাইগার্স, পরপর 2 বছর বাঘের যে সংখ্যা ইন দ্য ইন্ডিয়ান সুন্দরবন, আমাদের ভারতের সুন্দরবনে, হ্যাজ সেটা কি হয়েছে, বিন ক্যাপচার্ড, ডিক্রিজ কমেছে, ইনক্রিজ বেড়েছে, না রিমেইন দ্য সেম, না সেমই থেকে গেছে। দেখো পরের পেজে যে এটা বলেছে যে ফর দ্য সেকেন্ড ইয়ার ইন এ রো টাইগার পপুলেশন ইন দ্য ইন্ডিয়ান সুন্দরবনস হ্যাজ শোন ইনক্রিজ, তাহলে ওটা নিশ্চয়ই ইনক্রিজ হবে। ঠিক আছে, এইভাবে তোমরা খুঁজে খুঁজে করবে, তাহলে এটা কোনটা হবে, ইনক্রিজ হবে। পরবর্তী দেখো 87 ইউনিক ফটোগ্রাফস অফ টাইগার্স ওয়ার ক্যাপচার্ড বাই, তাহলে 87টা ইউনিক যে ফটোগ্রাফস রয়েছে টাইগারের, সেগুলি কাদের দ্বারা ক্যাপচার হয়েছিল, এ ফরেস্টার, এ ক্যামেরা ট্র্যাপস, অফিসিয়াল, না হান্টার্স। হান্টার্স মানে শিকারী। হ্যাঁ, তাহলে এখানে দেখো লেখা আছে যে 87 ইউনিক ফ্রেমস ওয়ার ক্যাপচার্ড বাই দ্য ক্যামেরা ট্র্যাপস, তাহলে ওখানে উত্তরটা কোনটা হবে, উত্তরটা হবে ক্যামেরা ট্র্যাপস। পরবর্তী প্রশ্ন, দ্য ম্যানগ্রোভ শেল্টার, অর্থাৎ ম্যানগ্রোভের যে শেল্টার রয়েছে সেটা কটা, তাহলে এখানে দেখো দ্য ম্যানগ্রোভ ইজ হোম টু অ্যাটলিস্ট 87 টাইগার্স, তাহলে ম্যানগ্রোভের শেল্টার কটা, 87টা, তাহলে এখানে উত্তরটা হবে 87টা। মোর দেন 87 আছে কিন্তু এটা হবে না। রবিকান্ত সিনহা ইজ এ, ওখানে দেখো লেখা আছে যে দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, এরপরের আগের পেজে দেখো, এই দেখো দেখো যে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন রবিকান্ত সিনহা। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য নাম্বার অফ টাইগার্স ফটোগ্রাফড লাস্ট ইয়ার ওয়াজ, মানে শেষ ইয়ারে ফটোগ্রাফে টাইগার কটা ছিল, 81টা। দ্য ক্যামেরা ট্র্যাপ এক্সারসাইজ ওয়াজ কন্ডাক্টেড ফর দ্য ফার্স্ট টাইম ইন, এটা কত সালে, 2012 সালে। দেখো এখানে দেখিয়ে দিচ্ছি যে এই দেখো যে ওয়াজ ফার্স্ট কন্ডাক্টেড ইন 2012, এটা দেখো। পরবর্তীতে টিআরএফ, এখান থেকে তোমাদের 28 নম্বর থাকে, মানে অনেকই নাম্বার, তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার মাধ্যমে হয়তো পারফেক্ট হবে। দ্য ক্যামেরা ট্র্যাপস ওয়ার লেইড অনলি ইন দ্য ফরেস্ট ডিভিশন অফ দ্য সাউথ 24th পরগনাস, তাহলে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতেই ক্যামেরা ট্র্যাপস রয়েছে তাই বলছে, কিন্তু না, এটা একদম ভুল, এটা এফ হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবে দেখো, যে এখানে দেখো লেখা আছে যে এই ক্যামেরা ট্র্যাপ এক্সারসাইজ হ্যাজ ক্যাপচার্ড অ্যাট লিস্ট 6 মোর টাইগার্স ইন দ্য ম্যানগ্রোভ, তাহলে 6টারও বেশি দেওয়া আছে। আবার এখানেও দেখো লেখা আছে যে টাইগার রিজার্ভ এরিয়া অ্যান্ড দ্য সাউথ 24 পরগনা ফরেস্ট ডিভিশন, তাহলে তার থেকেও বেশি রয়েছে। এখানেও লেখা আছে দেখো 7 মোর দেন দ্য লাস্ট 25 ওয়ার ক্লিকড ইন দ্য সাউথ 24 পরগনা ডিভিশন, অনেক জায়গায় লেখা আছে যে একটার বেশি, শুধুমাত্র সাউথ 24 পরগনাতেই ছিল না ক্যামেরা ট্র্যাপ, অনেক জায়গাতেই ছিল। পরবর্তী দেখো যে অ্যাকর্ডিং টু এ ফরেস্টার ইট ইজ ইম্পসিবল টু ফটোগ্রাফ অল দ্য টাইগার্স ইন এ ফরেস্ট, যে ফরেস্টের মধ্যে সমস্ত টাইগার্স বা বাঘদেরকে ফটোগ্রাফ করা যায় না, এটা অসম্ভব। একদম ঠিক বলেছে এটা, কারণ এখানে দেখো যে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে যেটা দেবে যে ইট ইজ নট পসিবল টু ফটোগ্রাফ অল দ্য টাইগার্স ইন ফরেস্ট, শুধু এইটুকু লিখে দেবে সাপোর্টিংয়ে, এক পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো যে দ্য অ্যাভারেজ নাম্বার অফ টাইগার হ্যাজ নট ইয়েট বিন ক্যালকুলেটেড, অর্থাৎ অ্যাভারেজ কটা বাঘ রয়েছে সেটা এখনও কিন্তু ক্যালকুলেটেড বা হিসাব করা হয়নি, এটাও সত্য টি। কোথায় লেখা আছে দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবে, এটা কোথায় লেখা আছে দেখো, হোয়াইল দ্য অ্যাভারেজ ফিগার ইজ ইজ ইয়েট টু বি অ্যানালাইজড, মানে এখনও অ্যানালাইজ করা হয়নি। অফিসিয়াল এক্সপার্ট দ্য নাম্বার টু বি অ্যারাউন্ড 90, ওই 90টা মোটামুটি রয়েছে দিস টাইম, ঠিক আছে, তাই ক্যালকুলেটেড করা হয়নি। এবার তোমরা এই গ্রামার পার্টটা দেখো, যে প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেন্স থেকে যেগুলি দিয়েছে সেগুলি দেখো, যে অলদো, যদিও, চিলড্রেন বা শিশুগুলি
কি লাভ হ্যাজ লাভড আর লাভিং আউটডোর গেমস, তারা বাইরেকার গেম ভালোবাসে বা খেলাগুলি ভালোবাসে। তাহলে কি এটা হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট, মানে প্রেজেন্ট টেন্সের। সেই ক্ষেত্রে এখানে চিলড্রেন যেহেতু প্লুরাল, তাই এখানে লাভ, এখানে প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে, তাহলে এটা লাভ হবে। দেয়ার প্যারেন্টস, তাদের যে পিতামাতা, ড্যাশ ইজ কনসিডারিং, কনসিডার বিবেচনা করে, না হ্যাজ কনসিডার্ড দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল, অর্থাৎ আর সেগুলি তাদের ক্ষতি হিসেবে বিবেচনা করে। তাহলে এখানে শুধু কনসিডার হবে, শুধুমাত্র কনসিডার। অ্যান্ড মিনিংলেস, এ চাইল্ড হু স্পেন্ডস টাইম, একটা শিশু যে সময়টা কাটায়, অ্যান্ড এনার্জি এবং শক্তিও কাটায়, মানে শক্তিও নিঃশেষিত করে, ইন আউটডোর, মানে বাইরেকার যত গেম আছে সমস্ত গেমে তাদের শক্তিও ফুরায় এবং সময়ও ফুরায়। অ্যাক্টিভিটিস, সেটা কি হয় না ড্যাশ আপ, গ্রো না গ্রোয়িং, না গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং, এবং তাদেরকে আস্তে আস্তে হেলদি বা স্ট্রং বানায়। যখন এনার্জি শেষ হবে এবং সময়টা কাটবে বা খেলার পেছনে সময় দিবে, তাহলে এটা শুধুমাত্র গ্রোজ হবে, যেহেতু এখানে তোমার প্রেজেন্ট টেন্সে। পরবর্তী দেখো যে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে। আর্টিকেল প্রিপোজিশন, এখানে দেখো ইন ড্যাশ, ইনের পর অলওয়েজ আমরা বেশিরভাগ সময় দা বসে জানোই। ইন দ্য ইভিনিং দে উড সিট টুগেদার, সন্ধ্যাবেলায় তারা একসাথে বসবে, কোথায়, না ডাইনিংয়ের দিকে বা ডাইনিংয়ে, অ্যাট দ্য ডাইনিং টেবিল। অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্প, এবং স্ট্যাম্পগুলি রিঅ্যারেঞ্জ করবে, পুনরায় সাজাবে। হি হ্যাড ড্যাশ অ্যালবাম ফর ইচ কান্ট্রি, আর প্রত্যেক দেশের জন্য একটা করে অ্যালবাম বানাবে, তাহলে হবে এখানে অ্যান অ্যালবাম। পরবর্তী প্রশ্ন দেখো যে অ্যাকর্ডিং টু ইনস্ট্রাক্টর গিভেন ইন দ্য ব্র্যাকেটস, তাহলে এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড গ্রামারগুলি করতে হবে। প্রথমে দিয়েছে গার্বেজ কজেস পলিউশন, গার্বেজ হচ্ছে দূষণের কারণ বা ময়লা হচ্ছে দূষণের কারণ। ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, আর এটাকে কি না শক্তির উৎস হিসাবে ব্যবহার করা হয়। কি করতে বলেছে দেখো, জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স ইউজিং এ রিলেটিভ ক্লজ। দেখো জয়নিং মানে সেন্টেন্সটাকে সিঙ্গেল করতে হবে, দুটো সেন্টেন্স আছে, এবং তোমার সেটা যেন রিলেটিভ ক্লজে হয়। তাহলে রিলেটিভ ক্লজ আমরা কি জানি, হুইচ আর দ্যাট জানি। তাহলে কি হবে যে গার্বেজ, তাহলে উত্তরটা হবে গার্বেজ, এখানে লেখার জায়গা নেই, আমি ছোট্ট করে মুখ লিখে দিচ্ছি আর মুখে বলেও দিচ্ছি। তাহলে গার্বেজ হুইচ, এখানে হুইচ না দিয়ে তুমি দ্যাটও দিতে পারো, এটা হচ্ছে রিলেটিভ, ঠিক আছে। তাহলে গার্বেজ হুইচ বা দ্যাট কজেস পলিউশন, ঠিক আছে। তারপরে আর ইট দেবে না, ইটটা কাটিয়ে দেবে, দিয়ে পলিউশনের পর লিখবে মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। জয়নিং হয়ে গেল এবং তোমার রিলেটিভ ক্লজও হয়ে গেল। পরে দেখো যে দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, একটা শিক্ষক মহাশয় কি করছে যে তাদের যে ভাষণ বা বক্তৃতা বা লেকচার একটা ছাত্র দলকে দিচ্ছে, ঠিক আছে, মানে সেখানে কিছু বলছে। এটা কি করতে বলেছে, ভয়েস চেঞ্জ। তাহলে সাবজেক্ট দ্য টিচার, ডেলিভার্ড ভার্ব, এ লেকচার হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট আগে আনি, এ লেকচারটা আগে আনবো, ঠিক আছে, এ লেকচার। এরপর এটা দেখো সিম্পল পাস্টে আছে, তাই সিম্পল পাস্টে কি হবে, ওয়াজ হবে। তাহলে এ লেকচার ওয়াজ ডেলিভার্ড কি না টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। আবার উত্তরটি বলে দিচ্ছি, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। পরবর্তী দেখো দ্য ট্রেনার সেইড, ট্রেনার বলে হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, আজকে সবাই দেরি কেন করেছে। এটা কিসে বলছে না ইনডাইরেক্ট স্পিচ, মানে ভয়েস চেঞ্জ করতে হবে, সরি ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে যেহেতু এটা ইন্টারোগেটিভ, তাই আমাকে কি করতে হবে, এখানে সেইটার জায়গায় আক্সড করতে হবে। তাহলে দ্য ট্রেনার আক্সড, এরপর ডবল ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে হোয়াই বসিয়ে দেবো, যেহেতু ডব্লিউএইচ তাই আমাকে ডব্লিউএইচই বসাতে হবে। এখানে যদি ডব্লিউএইচ বাদে অন্য কিছু থাকতো তাহলে আমি ইফ বসাতাম, কিন্তু ইফ বসানো যাবে না, ডব্লিউএইচ ওয়ার্ডে বসাতে হবে। তাহলে দ্য ট্রেনার আক্সড হোয়াই, এরপর কি হবে না এটা পাস্টে রয়েছে, তাহলে আমাকে এটাও পাস্টে করতে হবে। তাহলে ইজটাকে কী করব, ওয়াজ করব। তাহলে হোয়াই এভরিবডি ওয়াজ লেট টুডে থাকলে কি করতে হয়, দ্যাট ডে করতে হয়, তাহলে দ্যাট ডে করলাম। আবার উত্তরটি শোনো যে দ্য
ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। পরবর্তী দেখো যে কি করতে হবে, ফেজাল ভাব করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে ফেজাল ভাব কি আছে দেখো, স্টার্টেড দেয়ার জার্নি, অর্থাৎ তাদের যাত্রা শুরু করা। তাহলে যাত্রা শুরু করা, আমার এখানে ফেজাল ভাব কি আছে ওকে দেখতে হবে, যে ফেজাল ভাব আছে তোমার সেট আউট। সেট আউট মানে যাত্রা শুরু করা। তাহলে এখানে কোন টেন্সে আছে দেখব, যে স্টার্টেড অর্থাৎ এখানে পাস্টে রয়েছে। তাহলে আমি এখানে কি করব, সেটের তো মানে ভি3 তো সেটই হয়, তাই এটা যেমন ছিল সেই রকমই করে দেবো, সেট আউট। পরবর্তী প্রশ্ন দেখো, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এটা মেক আউট। মেক আউট মানে বুঝতে পারা, তাহলে এখানে যা ছিল তাই করে দেব, মেক আউট। পরবর্তী দেখো অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, তাহলে এটা সিম্পল পাস্টে রয়েছে বা ভি2তে রয়েছে, তাই আমি কি করব, গিভ আপ মানেও পরিত্যাগ করা বা না ছাড়া, তাহলে এখানে কি হবে, গেভ আপ হবে, যেহেতু ভি2 গিভের গেভ আপ। পরবর্তী দেখো রেকর্ডেড ইন ক্যামেরা। এটা তোমরা নিশ্চয়ই জানো যে কোয়েশ্চেন নাম্বার 3 মানে যেটা তোমার আনসিন আছে সেখান থেকে বেছে লিখতে হবে, মানে সিনোনিম টাইপের এইগুলি। 4 দুগুণে 8, 4টে আছে, খুঁজে নিয়ে লিখতে হবে, 2 2 করে আছে, খুব একটা স্কোরিং জায়গা। রেকর্ডেড ইন ক্যামেরা সেটাকে বলা হয় ক্যামেরা ট্র্যাপ। ক্যামেরা ট্র্যাপও বলা হয়, আবার আরেকটা বলা হয় রেকর্ডেডও বলা হয়, ঠিক আছে। পরবর্তী দেখো স্টাডিড অ্যান্ড এক্সপ্লেইন, এটাকে বলা হয় অ্যানালাইজ। দেখবে তোমাদের ওখানে আছে, তোমরা খুঁজে নিও, আছে, আমি সেখান থেকেই খুঁজে লিখেছি, অ্যানালাইজ। ডেফিনাইট অ্যান্ড শিওর, এটাকে কি বলা হয়, যেটা নির্দিষ্ট বা একদম নিশ্চিত সেটাকে বলা হয় পজিটিভ। পরবর্তী দেখো এ পারসন ইন চার্জ অফ এ পার্টিকুলার প্লেস, এইখানে একটা ফরেস্টে ছিল তাই এটাকে বলা হয় ফরেস্টার বলা হয়, FORESTER, ফরেস্টার বলা হয়। দেখো কোনো জায়গায় ভিডিওটি বুঝতে না পারলে অবশ্যই জানিও। এরপর তোমাদের একটা খুব সুন্দর লেটার বলছি সরি বায়োগ্রাফি দিয়েছিল 2018, এটা মনে হয় 2018 সালের প্রশ্ন, তোমরা দেখে নিও একটু, যে বায়োগ্রাফি অফ বিরাট কোহলি, যে ইন্ডিয়ান ক্রিকেটের আইকন, এমনকি বিশ্ব ক্রিকেটেরও আইকন, ঠিক আছে, এটা দিয়েছিল, সেটাই মনে হয় তোমাদের তুলে দিয়েছে এখানে, গোটা সেটটাই 2018 সালের। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য, এবং তোমরা কমেন্টে লেখো যে কোনোটা যদি অসুবিধা থাকে, আমরা অবশ্যই সেই সেটটা দেওয়ার বা বিষয়টা দেওয়ার চেষ্টা করব।